যে নোবেল প্রাইজ যে মানুষজনকে দেওয়া হচ্ছে তারা মূলত কি করার কারণে নোবেল প্রাইজটা পাচ্ছে, যেগুলোকে মানুষ মূলধারা সাহিত্য বলে খুব কোট আনকোট মারে, সেগুলো নোবেল প্রাইজ পাচ্ছে বলে থ্রিলার ধারার লোকজন কান্নাকাটি করতেছে, মূলধারার লোকজন কান্নাকাটি করতেছে যে সাহিত্য তো সাহিত্য জায়গাতে নাই, সাহিত্যকে এখন টুল বানাইতে না পারলে নোবেল পাওয়া যাচ্ছে না। এটা কিন্তু আমরা বহু আগ থেকে দেখতে পাইছি, মানে এমন না যে এটা খুব নতুন জিনিস, এমনও না যে হচ্ছে আমরা এটাকে কখনো কেউ প্রেডিক্ট করি নাই। মানে এই জিনিসগুলোকে নিয়ে যে মানুষ এখন কথা বলতেছে কেন সেটা নিয়ে আমার খুব অবাক লাগছে, কারণ মনে হয় যে তারা এতদিন কিছু জানতো না দুনিয়া কিভাবে চলে। বেশ কিছু বছর আগ থেকেই যেটা দেখছিলাম যে যখন আমাকে কেউ জিজ্ঞাসা করছে যে আমার আসলে আলটিমেট গোল কি, এখন আলটিমেট গোল কি অথবা আমি আসলে রাইটিং থেকে কি পাইলে খুশি থাকবো, এক্ষেত্রে এইরকম কথাবার্তা অনেকে বলে যে ভাই আমি রাইটিং থেকে কিছুই চাই না, আমি জাস্ট মানুষের ভালোবাসা চাই। আমি আসলে মানুষের ভালোবাসা চাই না, এটা নিয়ে কোনো ডাউট নাই, কারণ এই ধরনের কাজ কারবার করতে আপনারা আমাকে অনেকবারই দেখছেন যেখানে মানুষের ভালোবাসা পাওয়া ছাড়া অন্য সব কিছু পাওয়া যাবে টাইপের একটা ধারার কাজ ওগুলা। কিন্তু এখানে আমার মূল উদ্দেশ্য হচ্ছে যে মানে যদি কারো ভিতরে কোনো অ্যাম্বিশন থাকে বা কোনো ধরনের একটা এন্ড গোল থাকে যেটা পাইলে আমার মনে হবে যে লেখালেখি সার্থক হয়েছে, সেটা হচ্ছে অবশ্যই আন্তর্জাতিক পুরস্কার পাওয়া। আন্তর্জাতিক পুরস্কার নোবেল হতে পারে, অন্যান্য পুরস্কার হতে পারে, কিন্তু অবশ্যই নোবেল প্রাইজ পাইতে পারলে যে কারো মানে খুবই ভালো লাগবে, আমারও লাগবে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু এই যে এই ধরনের কথাবার্তা যখন কেউ জিজ্ঞাসা করতো যে আপনার আলটিমেট চাওয়া কি লেখালেখি নিয়ে, তখন আমি সবসময় এটাই বলি যে আমার ইন্টারন্যাশনাল স্বীকৃতি লাগবে। কেন লাগবে? মানে দেশীয় স্বীকৃতিতে সমস্যা কি? প্রথম কথা হচ্ছে যে দেশীয় স্বীকৃতি আসলে খুব একটা জায়গা মতো নাই। মানে দেশের মধ্যে আপনি কি করতেছেন, কারা ভালো কাজ করতেছে কারা খারাপ কাজ করতেছে, এগুলোর উপর ভিত্তি করে দেশের পুরস্কার বিতরণীর বা পুরস্কারের যে যতগুলো ধারা আছে, যতগুলো বড় বড় পুরস্কার আছে, তাদের মধ্যে কোনোটাই এই ধরনের জিনিসপাতি থেকে আসে না যে আপনি আপনার মতন কাজ করে যাচ্ছেন, সবাইকে ছাপায় খুব ভালো কাজ করতেছেন এবং তারপর আপনাকে এসে ওরা 21 পদক দেওয়া যাবে, এরকমটা হবে এরকম সম্ভাবনা বাংলাদেশে খুবই কম। কারণ এখানে আমাদের প্রথমত রাজনৈতিক প্রভাব তো আছেই, সেটাকে তো ইগনোর করার কোনো উপায় নাই। দ্বিতীয়ত হচ্ছে আন্তর্জাতিক মান যেসব পুরস্কার থাকে সেগুলো তো কিছু ব্যাপার থাকে, সেগুলো আমাদের কাছেও আছে। যেমন নোবেল প্রাইজের যেটা মূল লক্ষ্য মূল উদ্দেশ্য, সেই অনুযায়ী কিন্তু আপনি সারা জীবন ধরে যে খুব খেটে খুঁটে অনেক সাহিত্যের জন্য কাজ করছেন, এইটাকে কখনোই নোবেল কমিটি পুরোপুরি মূল্যায়ন করবে না। আপনাকে অবশ্য তখনই শুধুমাত্র নোবেল কমিটি মূল্যায়ন করবে যখন আপনার কাজের কারণে কোনো ধরনের একটা ইম্প্যাক্ট সমাজে বা রাজনীতির মধ্যে বা মানে রিয়েল লাইফের রিয়েল থিংসের ওপর পড়ছে। আপনি কবিতা লিখতেছেন চাঁদ পাহাড় নিয়ে, তাতে কারো কিছু আসে যায় না, শব্দের যত সুন্দর ব্যবহারই হোক, সেটা সাহিত্য হিসাবে কেমন এটা নিয়ে আসলে কোনো তর্ক বিতর্কের জায়গা থাকার কথা না। কারণ হচ্ছে 10 জনের কাছে 10 রকম লাগার কথা, সাহিত্য হচ্ছে একটা সাবজেক্টিভ জিনিস। কিন্তু একটা জিনিস লেখার পরে সেটা যদি কারোর মধ্যে কোনো ইম্প্যাক্ট না ফেলে, ইম্প্যাক্ট মানে আপনার খুব শান্তি লাগছে পরে মনে হচ্ছে একদম বৃষ্টির পানিতে ভিজলেন, ওইটা কোনো ইম্প্যাক্ট না আসলে। ওইটা একেবারে ইন্ডিভিজুয়াল লেভেলের ইম্প্যাক্ট, যেগুলোতে অনেকের কাছে প্রিয় সাহিত্য হচ্ছে ওগুলা, যেগুলো পড়ে মনে হবে যে খুবই আর্দ্র করে দিল মন, খুবই নিজেকে একদম ভিজিয়ে দিল স্নিগ্ধতার সুন্দর ছায়া দিয়ে, এরকম টাইপের কথাবার্তা অনেকে বলে বইটই পইরা। কিন্তু ওই বইগুলো আসলে কোনো দাম নাই, মহাকালের কাছে নাই, সাহিত্যের কাছে খুব একটা কিছু নাই, কারণ রিয়েল ওয়ার্ল্ডে দাম না থাকলে সাহিত্যের কাছে ওই জিনিসের দাম নাই। এটা প্রথমে বুঝতে হবে এবং ওইটা বুঝে কাজ করতে হবে। যেমন অনেক কাজ আমরা হয়তো নিজেরাই করি, যারা অনেক সিরিয়াস সাহিত্যিক বা যারা জানে দুনিয়া কীভাবে চলে, তারা অনেক কাজ এভাবে করে যে তারা জাস্ট ভালো লাগছে দেখে লিখছে, কিন্তু ওরাও জানে যে এটার কোনো দাম নাই। মানুষ বলতে পারে যে আপনার শ্রেষ্ঠ বই হচ্ছে অমুক বই, সেও জানে যে ওই বইটা আসলে সাহিত্যের কিছু হয় নাই, তার কারণ ওটার আসলে রিয়েল লাইফে কোনো ইম্প্যাক্ট নাই। আপনি কত সুন্দর শব্দের পর শব্দ সাজাচ্ছেন, এটা কিন্তু সাহিত্যের মূল লক্ষ্য না। যেটা একটা প্রচলিত বিশাল ভুল ধারণা হচ্ছে যে কত সুন্দর করে মানুষ শব্দ সাজাইলো, কত সুন্দর করে মানুষ শব্দের বাক্যের ব্যবহার করলো, সেটা নাকি হচ্ছে সাহিত্য ভালো নাকি খারাপ তার উপর ডিপেন্ড করবে। যেমন হচ্ছে অনেকের লেখা পড়ে কেউ কেউ বলে যে অমুকের লেখা ততটা ভালো লাগে নাই পড়ে, কিন্তু সে পুরোটা লেখা পড়ছে এবং সে তার দ্বারা প্রভাবিত হয়েছে, তার মানে ওটা বেটার সাহিত্য। আরেকজন মনে করেন যে খুবই সুন্দর মতো লিখছে, পড়লে একেবারে বুক ভরে যাচ্ছে, তাহলে কোনো লাভ নাই। যদি ওইটা আপনাকে কোনো আপনি পড়ছেন শেষ ভুলে গেছেন, আপনাকে কোনো চেঞ্জ করতে পারে না ওই জিনিসটা, তাহলে আসলে ওই সাহিত্যের দাম অবশ্যই সবসময় অন্যান্য জিনিসের সাথে কম থাকবে। কারণ শব্দের পরে শব্দ সাজানো এই ধরনের কাজ কারবারগুলো ব্যাকরণের ক্ষেত্রে হয়তো অনেক উঁচু কোনো জায়গা পাইতে পারে, বাট সাহিত্যের মূল ইম্প্যাক্টের ক্ষেত্রেও কোনো জায়গা নেই। দুনিয়ার মধ্যেও সব জায়গাতে তাই হয় যে কোন শব্দ কত সুন্দর মতন কোন কাহিনী সাজানো হয়েছে, তার চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে যে সেই কাহিনীর ইম্প্যাক্টটা কিরকম। যেমন বেশ কিছু পুরস্কার যদি আপনি দেখে থাকেন তাহলে দেখবেন যে এমন এমন লোকজন পাচ্ছে যেগুলো মানুষজনের কাছে খুব পপুলার না, কিন্তু ওগুলো সাহিত্য হিসেবে বেশি গুরুত্বপূর্ণ কেন? কারণ মানুষের কাছে সেটাই পপুলার যেটা তার কাছে নিতে ইজি লাগবে। যেমন হুমায়ুন আহমেদের অনেক বই আছে যেগুলো আসলে হুমায়ুন আহমেদ জাস্ট হয়তো মানে প্রকাশকের চাপে লিখছেন, বাট ওইগুলো মানুষের ভালো লাগছে, কিন্তু ওইগুলো খুব একটা দাম নাই। আবার হুমায়ুন আহমেদের অনেক বই আছে যেগুলো বেশি মানুষ পড়তে পারে নাই বা খুব বেশি মানুষ কথাবার্তা বলতে চায় না, যেগুলো আসলে বেশি দামি ছিল।
কারণ ওগুলো মানুষের লাইফের মধ্যে দাগ কেটে রাখছে, ওগুলো দিয়ে মানুষের চিন্তা ভাবনা চেতনা চেঞ্জ হচ্ছে। এখন আপনার একটা প্রেমের গল্প পড়লেও মনের মধ্যে দাগ কেটে থাকবে। এখন তার মানে কি এই যে সেটা আসলে বেটার সাহিত্যকার, আপনার মনে দাগ কাটছে। আপনি কিন্তু ওই প্রেমের দাগ নিয়ে খুব বেশি হলে একটা মানুষের কাছে সেটা এক্সপ্রেস করবেন, যে আপনার রোমান্টিক পার্টনার। তা না হলে কিন্তু এটা ভ্যালুটা কোথায়? তাহলে 600 কোটি মানুষের মধ্যে ওই সাহিত্যের দাগ আপনার মধ্যে এমনভাবে কাটছে যে আরেকজনের উপর প্রভাবটা পড়ছে শুধু, আর কারো কারো কাছে যায় নাই, বক্সের মতন। তো এইসব কারণে সবসময় নোবেল প্রাইজ তারাই পাবে যারা আসলে এমন কিছু করতেছে যেটা সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, অথবা বাস্তবতার সাথে খাপ খাচ্ছে, প্রভাব ফেলতেছে। যেমন এবার যারা নোবেল প্রাইজ পেয়েছে তারা হচ্ছে আমাদের মতন লোকজন, মানে সরকারের বিরুদ্ধে, প্রচলিত ধ্যান ধারণার বিরুদ্ধে গলা উঁচু করে রাখার কারণে অনেকগুলো বছর, মানে বছরের পর বছরের পর বছর, দশকের পর দশক তারা গলা উঁচু রাখছেন এমন সব জায়গাতে বসে, যেসব জায়গাতে সরকার তাকে গ্রেফতার করতে পারত, যেসব জায়গাতে তাকে, তার বিরুদ্ধ মতের লোকজন তাকে অত্যাচার করতে পারত। এই ধরনের কাজ করার জন্যই তারা সাহিত্যে নোবেল পাইছে। এমন না যে তারা সাহিত্যের খুবই ভেজে ভুজে খেয়ে ফেলছে দেখে, অসাধারণ কবিতা লেখছে দেখে, অসাধারণ গল্প লেখছে দেখে পাইছে, তা না। তারা সঠিক কথাটা বলার চেষ্টা করছে কঠিন সময়ে। এটা আমার ভালো লাগছে নোবেল কমিটির কাছ থেকে। এইভাবে নোবেল প্রাইজ দেওয়া দরকার, মানে এরকমভাবে নোবেল প্রাইজ দিলে আমাদের মতো লোকজন পাইতে পারি। সেটা একটা কারণ বলতে পারেন যে আপনি বায়াসড, আপনার মতো লোকজন পাইলে আপনি খুশি। বাট মূল কথা হচ্ছে যে আমি কেন এরকম কথাবার্তা বলি, আমি কেন এরকম সাহিত্য করার চেষ্টা করি, অথবা আমি কেন এই ধরনের পোস্ট লিখি ফেসবুকের মধ্যে। ফেসবুকের পোস্ট কিন্তু সাহিত্যের বাইরে যাচ্ছে না। যদি আপনার মনে হতে পারে যে করছে খাইছে গেছে এরকম টাইপের কথাবার্তা লেখা হয়, সেটা আবার কেমনি সাহিত্য হয়? আরে ভাই, ওই জিনিসটা একটা আন্দোলন ঘটাই ফেলছে, ওটা সাহিত্য না মানে কি? ওটা বইয়ে ছাপাইতে পারবেন না কেন? কারণ আপনার এলিটিজম নষ্ট হবে। কিন্তু অনেক সময় দেখা যায় একটা ফেসবুক পোস্টের কারণে মানুষের আন্দোলন শুরু হয়ে গেছে একটা জিনিস নিয়ে, সেসব ক্ষেত্রে ওই পোস্ট অবশ্যই একটা সাহিত্য। ওটা বিশ্বে চেঞ্জ আনছে, সমাজে চেঞ্জ আনছে। ওটা কেমনে লেখছে, করছে খাইছে লেখছে লেখি, এগুলো নিয়ে কোনো ব্যাপার না কিন্তু। এখন এই জিনিসগুলো তো বুঝতে হবে যে আমার সাপোর্ট এই কারণে না যে আমার মতন লোকজন নোবেল প্রাইজ পাইতেছে, যারা হচ্ছে সারাদিন, বাকিরা কি করে, আমাদের বাংলাদেশের ট্রেন্ডিং জিনিসটা কি, সাহিত্যিকরা ভাবে কি এসব সরকারের বিরুদ্ধে কথা বলে কি লাভ, এইসব ধর্মের বিরুদ্ধে কথা বলে কি লাভ, আমার কাজ আমি সুন্দর গল্প লিখবো কিভাবে একজন প্রেমিক এবং একজন প্রেমিকার মধ্যে বিচ্ছেদ হলো এবং তারপরে তারা কি কি করলো। আরে ভাই, ওটা কোনো সাহিত্য হচ্ছে না, ওটাতে বিশ্বে কেউ দাম দিচ্ছে না তো, এবং নোবেল প্রাইজও কেউ কখনো আর পাবে বলে মনে হয় না এইসব জিনিসপাতি লেখার জন্য। সো যে কারণে মুরাকামির অনেক সমর্থক, যে মুরাকামি কেন নোবেল পায় না, মুরাকামি কেন নোবেল পায় না, এগুলো নিয়ে অনেক লাফালাফি করে না। বব ডিলান কেন নোবেল পাইছে? বব ডিলান ছিল এরকম একজন প্রতিবাদী কণ্ঠস্বর, যিনি আসলে তিনি যে কথা বলতে জানেন, তিনি যে জিনিস লিখে মানুষের কাছে পৌঁছাতে জানেন, সেটাকে তিনি ইউটিলাইজ করছেন রিয়েল থিং এর জন্য। আসল জিনিস কোনগুলো? আমাদের দেশের মধ্যে এখন ধর্মান্ধতা একটু কমছে মনে হয়, কারণ পাল্টা স্রোতটা বাড়ছে। এখন এই যে আমাদের গণতন্ত্রের অভাব আছে, ধর্মান্ধ লোকজনের জন্য দাঁড়ানো যায় না। একটা পোস্ট করলে ওখানে 10 জন এসে কমেন্ট করে যে নামাজ পড়েন, এখানে একটা আল্লাহর একটা বাণী পোস্ট করে দেয়। অবস্থা সেরকম। এখানে এসে আপনি দাঁড়ায় দাঁড়ায় কিসের কুইয়ে লিখবেন, গোয়েন্দা কাহিনী লিখবেন শুধু। আপনি শুধু ওখানে দাঁড়ায় দাঁড়ায় লিখবেন যে কেমনে প্রেমিক প্রেমিকার মধ্যে বিচ্ছেদ হচ্ছে। তাহলে কোনো লাভ আছে? গোয়েন্দা কাহিনী কোনো দাম আছে নাকি এখন আমার দেশের মধ্যে? আপনি আপনার দেশের মধ্যে আপনার মানে এই ধরনের বালছালের চিন্তাগুলোর বিরুদ্ধে কিছু লিখবেন না, বালছালের কাজকর্মের বিরুদ্ধে কিছু লিখবেন না, এই ধরনের মতবাদের চেতনার বিরুদ্ধে আপনি চেতনা জাগ্রত করার চেষ্টা করবেন না। আপনার সাহিত্যের দাম কি তাইলে? এখন মানুষের পড়তে ভালো লাগছে না লাগে নাই সেটা আসলে কোনো ম্যাটার করে না, কিন্তু যেই যেই লেখাটা পড়ার কারণে 40 জন পড়ছে, 40 জনেরই মনে হয়েছে যে তারা বুঝতে পারছে যে সমাজে কি খারাপ জিনিসগুলো চলতেছে এবং তার ইম্প্যাক্টটা কিরকম, আর তার কারণে তারা কিছুটা চেঞ্জ হয়েছে। সেটার দাম অনেক বেশি, যেখানে 40,000 লোক একটা প্রেমের কাহিনী পড়ে ভাবছে যে আহারে মনটা ছুঁয়ে গেল। মন ছুঁয়ে যাওয়া জিনিস লিখে লাভ নাই। 40,000 লোক যেখানে একটা গোয়েন্দা কাহিনী পড়ে ভাবছে যে বাপরে বাপ কি টুইস্ট এনে দিছে, ওইটা লিখে কোনো লাভ নাই আসলে। এইগুলো আমি বুঝতে পারছি প্রচুর অল্প বয়স থেকে, যখন আমি টিনেজার তখন থেকে আমি জানি যে এগুলো এভাবে কাজ করে। সাহিত্যের আসল দাম হচ্ছে এখানে, সাহিত্যের আসল দাম এখানে না যে কীভাবে আপনাকে মজা দেওয়া গেল। যদিও মজা দিতে দিতেই আপনাকে এই ইম্প্যাক্ট আনতে হবে, চেঞ্জ আনতে হবে। কিন্তু এই কারণে আমি নিজের ট্র্যাকটা এদিকে নিয়ে আসছি। প্রথম থেকে কিন্তু আমি এদিকে কথাবার্তা খুব একটা বলতাম না, কারণ আমাকে স্কিলটা বানাইতে হইতো, যে স্কিল বানানোর পরে না আমার কথাবার্তার ইম্প্যাক্ট পড়বে। সেই স্কিল বানানোর সময় কিন্তু আমি জাস্ট লাইট জিনিসটা কাজ করছি। কিন্তু সেখানে আমি ঠিকই সুতায় সুতায় ঢুকায় রাখছিলাম, যেখানে নারী পুরুষের সমতা ছিল, সমকামিতাকে সমর্থন দেওয়া লেখা ছিল বা মূল চরিত্র ছিল, এগুলো কিন্তু ছিল। কিন্তু মানুষ তখন বুঝে নাই যে আসলে আমি কি বলতে চাইতেছি। যখন আমি ব্লান্টলি বলা শুরু করছি তখন মানুষের গায়ে লাগছে যে তারা সাহিত্য করবে, তারা এগুলো কেন করতেছে, আমি তো সাহিত্যই করতেছি। এবং ট্রাস্ট মি যে আগামীতে, এখন থেকে শুরু করে বা এর আগেও, সবসময় আন্তর্জাতিক স্বীকৃতি তারাই পাবে যারা আসলে এই ধরনের কাজ করার চেষ্টা করছে।
মানে বর্তমানে বাংলাদেশে যারা আমার মতন তারছিরা লেখালেখি করতেছে অথবা বিপজ্জনক লেখালেখি করতেছে, তাদের চান্সেস অনেক হাই ভবিষ্যতে কোনো একটা সময় একটা আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার, রাদার দেন যারা অনেক সুন্দর সুন্দর জিনিস লিখছে, মানুষের অনেক পছন্দের লোক হয়েছে, কিন্তু তাদের চান্সেস অনেক লো। হুমায়ুন আহমেদের কথা চিন্তা করে দেখেন, হুমায়ুন আহমেদ তো অসাধারণ জিনিস লিখছে এবং তাদের ইম্প্যাক্ট ফেলার জিনিস অনেক কিছু ছিল, কিন্তু তারপরও ওনাকে আন্তর্জাতিক স্বীকৃতি এনে দেওয়ার মতন অবস্থায় কিন্তু আমরা নিয়ে যেতে পারিনি। তাহলে জাস্ট ইমাজিন করেন যে উনার মতো একটা লোকরা যদি নিয়ে যেতে না পারে তাহলে বাকিদের অবস্থা কী হবে, যেখানে তাদের মধ্যে অতটা গ্র্যাবিং পাওয়ারও নাই। সো আসলে ব্যাপারটা এরকম না যে কে কতটা গ্র্যাব করতে বলো, কে কতটা মানুষের পাইলো। এর চাইতে বড় ব্যাপার হচ্ছে যে আপনি কোন বিষয় নিয়ে কথা বলতেছেন, বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। কোন জায়গাতে তারা কোন বিষয় নিয়ে কথা বলতেছেন। এখন বিপজ্জনক কথাবার্তার লোকজন হচ্ছে ভালো ক্যান্ডিডেট। সো যদি আপনার মনে হয় যে আপনার নোবেল প্রাইজ দরকার, পাচ্ছেন না, থ্রিলার অথবা মূলধারা এখানে ব্যাপার না। আপনি বিপজ্জনক কথাবার্তা লেখেন না, আবার আপনি কান্নাকাটি করতেছেন যে আমাকে কেন নোবেল দিবে না, বা আমার মতন লোকজনকে কেন নোবেল দিবে না, আমাদের প্রিয় লেখক মুরাকামিকে কেন নোবেল দিচ্ছে না। আপনি আগে বিপজ্জনক কথাবার্তা লেখেন, তারপর আপনি নোবেল পাবেন, অথবা তারাই পাবে যারা এই ধরনের বিপজ্জনক পথে হাঁটছে। ওই চাঁদের কবিতা লেখে কেউ কখনো নোবেল পাবে না, এটা নিশ্চিত থাকতে পারেন। রবীন্দ্রনাথের নোবেল পাওয়ার পিছনে যেটা গ্লোবাল একটা ইম্প্যাক্টের ব্যাপার ছিল, সেখানে অন্যান্য অনেক ধরনের থিওরি আছে। উনি অনেক ভালো লেখক ছিলেন দেখেছে তাকে নোবেল দেওয়া হয়েছে তা কিন্তু না। মোট কথা হচ্ছে যে আপনাকে ইন্টারন্যাশনালি কানেক্টেড থাকতে হবে কম বেশি। কেমনে আপনার নিজের দরকার আছে যে সব জায়গাতে কানেকশন বানানো তা দরকার নাই, বাট আপনার কাজ রেলেভেন্সি আনতে হবে ইন্টারন্যাশনালি। মানে আপনার কাজের যদি কোনো রেলেভেন্স না থাকে তাহলে কিন্তু লাভ নাই। দ্বিতীয়ত হচ্ছে যে আপনাকে রিয়েল থিংস নিয়ে কাজ করতে হবে। এই ছড়া কবিতা লিখলে হবে না। বিশ্বকবি হিসাবে ভারতবর্ষের রবীন্দ্রনাথকে যতটুকু ইম্প্যাক্ট মানুষজন দিছিল অতটুকু না দিলে, এবং একই সাথে তার এই ইন্ডিয়ার প্রতিনিধিত্ব করার জন্য ইন্টারন্যাশনাল বাকি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের মধ্যে তার গ্রহণযোগ্যতা যদি না জন্মাইতো তাহলে তাকে নোবেল দেওয়া হইতো না, যদিও তিনি বাংলা ভাষার সর্বকালের সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক। এতটুকু জিনিস বুঝতে হবে। আপনাকে স্বীকৃতি যদি আপনি আশা করেন বা যদি মনে করেন যে স্বীকৃতি দেওয়ার মতন কাজ করতেছেন, স্বীকৃতি তখনই পাবেন যখন আপনি রিয়েল ওয়ার্ল্ডে রিয়েল ইম্প্যাক্ট ফেলতেছেন। প্রেমের কবিতা লিখলে অবশ্যই পাবেন না সেটা। সো এখানে আসলে এই মূলধারা সাহিত্য, থ্রিলার সাহিত্য এগুলোকে দোষ দিয়ে লাভ নাই। অনেকের কান্নাকাটিও দেখছি যে তারা কেন হচ্ছে ইয়েকে দিচ্ছে না, ফ্যান্টাসি রাইটারদেরকে কেন দিচ্ছে না, মানে ফ্যান্টাসি রাইটারদেরকে কেন নোবেল দেওয়া হচ্ছে না, এসব নিয়ে কান্নাকাটি দেখলাম। ভাই, ফ্যান্টাসি রাইটার নোবেল প্রাইজ পাইতে পারে, থ্রিলার রাইটার পাইতে পারে, বাট আপনার টপিকটা কি ভাই? শুধু জাস্ট বিনোদনের মধ্যে রাখছেন, এমন রূপক দিয়েছেন যে কেউ ধরতে পারে নাই, সেটাতে খুব একটা লাভ হবে না। আবার জাস্ট শুধু হচ্ছে মানে ম্যাচ করাইতে হবে জিনিসটাকে, পয়েন্টটা তো বুঝতে পারতেছেন। এবং চেক করতে থাকেন যতজন নোবেল পাইছে তাদের মধ্যে কে আসলে বিনা কারণে নোবেল পাইছে, মানে শুধুমাত্র সুন্দর শব্দের পরে শব্দ সাজানোর জন্য নোবেল পাইছে, অথবা অন্য যে কোনো আন্তর্জাতিক পুরস্কার কেন মানুষ পাইছে শব্দের পর শব্দ সাজানোর জন্য শুধু পাইছে। সেটা হচ্ছে হয়তো হইতে পারে যে মূল নাম্বারের 10% বা 15%। এখন শুধু শুধু ধারা, জনরা এগুলোকে গালাগালাজ করে তো লাভ নাই। এখানে জনরার জন্য কেউ আসলে নোবেল পাচ্ছেও না, জনরার জন্য কারো নোবেল আটকাও থাকবে না। আপনি কবিতা লিখেও নোবেল পাইতে পারেন, গান লিখেও নোবেল পাইতে পারেন, আপনি থ্রিলার বই লেখেও নোবেল পাইতে পারেন, সামাজিক বই লেখেও নোবেল পাইতে পারেন, প্রেমের গল্প লেখেও নোবেল পাইতে পারেন, কিন্তু আপনি লেখেন না কোনো নিষিদ্ধ কথা, আপনি নোবেল পাওয়ার আশা করতে পারবেন না। এবং একই সাথে ওই ধরনের লোকজন নোবেল কেন পাচ্ছে না সেটা নিয়ে বাকিদেরকে দোষারোপ করতে পারবেন না। সো যাই হোক, আমি জানি যে এই ধরনের লম্বা আলাপে কোনো লাভ নাই। বহুদিন পরে একটা ভিডিও ছাড়তেছি, যে কারণে লম্বা আলাপ করলাম, কারণ কেউ কেউ কথা শোনার জন্য অনুরোধ জানাইছেন, যেটা আসলে এর আগেও জানানো হয়েছিল আমাকে, কিন্তু আমি মনে করি না যে ওই 2জনকে অনুরোধ রাখতে যে 200 জনের মন মেজাজ খারাপ করি, তাই আমি আসলে ভিডিও পোস্টই করি না অনেকদিন ধরে, আর লম্বা ভিডিও তো পোস্ট করি নাই। বাট আলটিমেটলি মনে হলো যে নোবেল প্রাইজ নিয়ে কান্নাকাটি দেখে আমার বেশ বিরক্ত লাগতেছিল যে তারা আসলে নোবেলের এসেন্সটা বুঝে না, অথবা পুরস্কারের এসেন্সটা বুঝে না। সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে সাহিত্যের এসেন্সটা বুঝে না। সাহিত্য মানে শুধু ভাবে যে সুন্দর কিছু লেখা, সুন্দর কিছু লেখার মধ্যে সাহিত্যের কিছু নাই। এই জিনিসটা যেদিন মানুষ বুঝতে পারবে সেদিন আশা করি যে আমাদের দেশের কোয়ালিটিফুল রাইটার গজাবে। কারণ প্রথম কথা হচ্ছে যে আপনার জায়গা মতো বাড়ি দিতে হবে। তো ভুল জায়গায় বাড়ি দেন, অথবা কোথাও বাড়িই দেন না, আবার ভাবেন যে বিশাল সাহিত্যিক হয়ে যাইতেছেন, কারণ আপনার বই মানুষ কিনতেছে এবং মানুষ ভাবতেছে যে আপনি ভালো লেখেন। ওটা দিয়ে সাহিত্যিক হওয়া যাবে না। ওটা দিয়ে বরং আপনি জনপ্রিয় লোক হইতে পারবেন, সেলিব্রিটি হইতে পারবেন, কিন্তু সেলিব্রিটি আর সাহিত্যিক তো এক জিনিস না। লিখতে সবাই পারে, যার বয়স মানে কয়েকটা বছর হয়েছে, কাগজ কলম ধরতে শিখছে, কয়েকটা ক্লাস পড়ছে, তারা সবাই লিখতে পারে। এদের মধ্যে কেউ কেউ একটু ভালো লিখতে পারে, কিন্তু ভালো লিখতে পারলে সাহিত্যিক হওয়া যাবে বা ইম্প্যাক্টফুল, মানে সাহিত্য জিনিসটা যে এসেন্স আছে সেটা যদি আনতে পারবেন, এর কোনো গ্যারান্টি নাই। বেশিরভাগ লোকই পারে না, ভালো লেখেই শেষ ক্ষান্ত দেয়। তো যাই হোক, আজকের মতন বিদায়।
নতুন সেট আপ টেস্ট করার জন্য ভিডিও বানাইলাম, যে কারণে প্রচুর আজগুবি বকলাম। হতে পারে যে ছেড়ে দিব, মানে কোনো ধরনের এডিট ছাড়াই। সবাই ভালো থাকবেন। আবার সামনে ভালো কোনো বিষয় নিয়ে কথা হবে, আবল তাবল আর বলবো না আশা করি। বিদায়।